Bismillahirrahmanirrahim. I am Muhammad Anwar Hussain, Assistant English Teacher, MDP Model High School, Pakundia Kishorbons. Dear learners, welcome to my online class. Dear learners, today I have appeared before you with narration part 6. I hope you all are well by the grace of Almighty Allah. I am well by the grace of Almighty Allah. Let's start our class. Dear students, today I shall discuss narration part 6 about imperative sentence. That means how we can change imperative sentence direct into indirect. Dear learners, first we will recognize what is imperative sentence. Dear learners, if you will get at first, please kindly never, always, don't, etc. at first of the inverted comma, so that it will be an imperative sentence. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ চিহ্ন রূপে লেখা আছে এখানে ইনভার্টেড কমার ভিতরে প্রথমে v1 be don't let please kindly always never প্রভৃতি থাকবে। Dear learners, v1 তোমরা বুঝো, দ্যাটস মিন base form of verb, অর্থাৎ তোমার ভিতরে প্রথমে যে মূল ভার্বের বেস ফর্ম থাকে, বি থাকে, ডো নট থাকে, ডোন্ট থাকে, লেট থাকে, প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, অলওয়েজ থাকে, নেভার থাকে, তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর যখন আমরা বুঝতে পারবো বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমরা ইন্ডিরেক্ট করব ঠিক এরকম ভাবে। প্রথমে আমরা এখানে কয়েকটা রুল আসবে, আমি প্রথমে রুল 1 দিলাম আজকে। রুল 1, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, তারপর অর্ডার কমান্ডেড। কখন লিখব? যদি ইনভার্টেড কমার ভিতর দিয়ে অর্থাৎ রিপোর্টের স্পিচ দিয়ে যদি আদেশ বোঝানো হয়, তাহলে আমরা অর্ডার বা কমান্ডেড লিখব। কমান্ডেড লিখব কোন ক্ষেত্রে? যদি আদেশটি শনিকের জন্য হয় তাহলে আমরা কমান্ডেড লিখব, অন্যথায় আমরা অর্ডার লিখব। অনুরূপভাবে নিষেধ বোঝালে ফরবিড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। আর যদি আমরা ওই কমার ভিতর অংশ দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ স্পষ্টভাবে না বুঝি, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে টোল্ড লিখে দিব। টোল্ডের পর অবজেক্ট যদি থাকে, তারপর ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে টু অথবা নট টু প্লাস ভার্ব থেকে বাকি অংশ লিখব। ডিয়ার লার্নার্স, আমরা কখন টু লিখব, কখন নট টু লিখব, এখানে ব্যাখ্যা করা আছে। নোটে ইনভার্টেড কমার ভিতরে অংশটি নেগেটিভ হলে টু না লিখে নট টু লিখতে হবে। তবে যদি ফরম্যাট লেখা হয়, তবে ইনভার্টেড কমার ভিতরে অংশটি নেগেটিভ হওয়া সত্ত্বেও নট টু না লিখে টু লিখতে হবে। ইনভার্টেড কমার ভিতরে যদি প্লিজ কাইন্ডলি থাকে, তাহলে রিকোয়েস্টেড লিখতে হবে। রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে রিকোয়েস্টেড লিখতে হবে, এক্ষেত্রে প্লিজ কাইন্ডলিকে উঠে দিতে হবে। ডিয়ার লার্নার্স, এখানে আমরা কখন টু ব্যবহার করব, কখন নট টু ব্যবহার করব। যদি কমার ভিতরে অংশটি দ্বারা রিপোর্টের স্পিচ দ্বারা নেগেটিভ বোঝানো হয়, নাবোধক অর্থ বোঝানো হয়, তাহলে আমরা ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে নট টু লিখব। তবে যদি আমরা রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে ফরবিড ব্যবহার করি, তাহলে কমার ভিতরে অংশটি নেগেটিভ হওয়া সত্ত্বেও আমরা নট টু না লিখে টু লিখব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা আসো বিজ অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে জিনিসটি আরো পরিষ্কার করব। Dear learners, লেখা আছে he said to me, please give me a glass of water. তাহলে এটা কোন সেন্টেন্স? অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স।
আমরা কিভাবে চিনব? হাউ উই শ্যাল রিকগনাইজ। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, ইনভার্টেড কমা এর ভিতরে কি আছে? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমি বলেছিলাম যদি কমার ভিতরে প্রথমেই ডি1 থাকে, বি থাকে, ডো নট থাকে, ডোন্ট থাকে, লেট থাকে, প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, অলওয়েজ থাকে, নেভার থাকে, তাহলে বাক্যটি ইম্পারটিভ সেন্টেন্স হবে। যেহেতু এখানে আমরা প্লিজ পেয়েছি, অতএব এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আমরা এখানে অর্ডার লিখবো না ফরম্যাট লিখবো না অ্যাডভাইস লিখবো না রিকোয়েস্টেড লিখবো, একটু পরিষ্কার করার জন্য আমি বলতেছি আমাদেরকে প্লিজ কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড লিখতে হবে, এক্ষেত্রে প্লিজ কাইন্ডলি উঠে যাবে। তাহলে আমরা অবশ্যই এটা ইংরেজি যখন করবো তখন অবশ্যই হি সেটি পরিবর্তে রিকোয়েস্টেড লিখবো, যেহেতু এখানে প্লিজ দেওয়া আছে। তাহলে আমরা লিখি হি রিকোয়েস্টেড। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি দেওয়া আছে। কমাটা ইনভার্ট কমাকে উঠে নিয়ে আমরা কি করব? টু বসিয়ে দিব। তারপর কি দেখব? ভাগ থেকে বাকি অংশ। এখানে একটা পার্সনকে দেখতে পাচ্ছ, মি। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে মিকে আমাদের কি করতে হবে? হিতে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? হি। যেহেতু মি অবজেক্টিভ ফর্ম, এই জন্য আমরা হিয়ার অবজেক্টিভ ফর্ম লিখলাম। তাহলে কি দাঁড়ালো? দিকে ছিল হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ইংরেজিতে কি পেলাম? হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে এই জিনিসটিকে আরো পরিষ্কার করতে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, চলো আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয় তা আরো পরিষ্কার হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, হুইচ কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? Is it an imperative sentence? Because we can see at first always at the reported speech, so it is an imperative sentence. Let we change this direct sentence into indirect sentence. Always speak the truth. আমরা এরকম উপদেশ হিসেবে ধরে নিতে পারি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। তাহলে আমরা কি করতে পারি? দ্য টিচার সেটির পরিবর্তে অ্যাডভাইস। অ্যাডভাইসের পরে টু উঠে যাবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য স্টুডেন্ট। কমা উঠে দিয়ে টু বসাতে হবে, ইনভার্টেড মান পরিবর্তে টু। তারপরে ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব থেকে বাকি অংশ কোনটুকু? স্পিক দ্য ট্রুথ। বাকি হলো কি? অলওয়েজ। এখন আমরা অলওয়েজটাকে লিখে ফেলি। আশা করি তোমরা সেন্টেন্সটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরবর্তী সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করি। ফাদার সেড টু দ্য বয় নেভার টেল এ লাই। ফাদার সেড টু দ্য বয় নেভার টেল এ লাই। এখানে কি করা হচ্ছে? এটা উপদেশ হিসেবে গ্রহণ করতে পারো, আবার নেগেটিভ না বোধ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। চলো আমরা এটা ইনডিরেক্ট করি। ফাদার সেডের পরিবর্তে অ্যাডভাইস করতে পারি আমরা। দ্য বয় অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট।
যেহেতু নেভার আছে, নেগেটিভ অর্থ প্রকাশ করা হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, টু না লিখে নট টু। আমরা এখানে নট টু লিখলাম, নেভার টেল এ লাইভ, এটা নিষেধ বোঝানো হচ্ছে, নেগেটিভ। বার থেকে বাকি অংশ টেল। তাহলে ফাদার সেড টু দ্য বয় নেভার টেল এ লাইভ, ওই ডিরেক্ট পিসটিকে ইংরেজিতে আমরা কিভাবে পরিবর্তন করতে পারলাম, ফাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু টেল এ লাইভ। চলো আমরা পরবর্তী উদাহরণটা দেখি। মাদার সেড টু হার বয় ডোন্ট quarrel উইথ আদার্স। অন্যদের সাথে ঝগড়া করো না। কি করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, মাদার সেডের পরিবর্তে আমরা কি করতে পারি, ফরগেট ব্যবহার করতে পারি। নিষেধ বোঝালে সেডের পরিবর্তে ফরগেট লেখা যায়। ফরগেট রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হার বয়। এক্ষেত্রে আমরা যেহেতু ডোন্ট quarrel উইথ আদার্স, এখন আমরা একটা যেহেতু এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করা হচ্ছে, এই জন্য আমরা এখানে কমা উঠিয়ে টু লিখতে পারি। তারপর কি, ভার থেকে বাক্য অংশ quarrel। উইথ আদার্স। বাক্যটি তোমরা এরকম ভাবে করতে পারো। টেলার্স আমরা কি এরকম ভাবে করতে পারি, মাদার advised her boy not to quarrel with others. মাদার অ্যাডভাইসড হার বয়, যেহেতু আমরা একটা অ্যাডভাইস লিখেছি, ফরগেট লিখে নাই জন্য টু না লিখে আমরা নট টু লিখে ভার quarrel উইথ আদার্স বাক্যটি লিখে ফেললাম। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ইম্পারটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে কীভাবে ইনডিরেক্ট করবে তা বুঝতে পেরেছো। মাই রিকোয়েস্ট টু ইউ, you will practice at home again and again. I hope that you will be able to make indirect to direct. Dear learners, thank you very much. আমার অনলাইন ক্লাসগুলি তোমরা ভালো করে দেখবে এবং বাড়িতে চর্চা করবে এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।